আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি আপনাকে স্পেশালি যে ভিডিওটা দিচ্ছি সেটি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন সম্পর্কে। তো হয়তো লাইভ ক্লাসের ভিতরে আপনি ততটা হয়তো সেইভাবে বুঝতে পারতেন না, যদিও বুঝতেন, আমি যখন বলতাম তখন হয়তো বুঝতে পারতেন, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে হয়তো আপনার সমস্যা হতো। এই জন্য মূলত আমি বলেছিলাম যে আপনাকে একটা ভিডিও করে দেব। তো সময়ের কারণে আর কি সুযোগ হয়নি ওইভাবে করার মতো। তো আজকে আপনাকে সেই ভিডিওটাই দিচ্ছি যে আপনি ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন কিভাবে করবেন। তো এখানে তিনটা স্টেপ এবং তিনটা ফর্মুলা ইউজ করে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি। তো এখানে চাইলে যে কোনো একটা ফর্মুলা দিয়েও ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, তবে আপনি তিনটা অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। তো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে মেজর মাইনর ফর্মুলা সম্পর্কে জানতে হবে, যে মেজর অ্যান্ড মাইনর ফর্মুলা কি। তো সেটার জন্য আমি এখানে একটা পিয়ানো রোল নিব ফার্স্ট টাইম। তো পিয়ানো রোল নেওয়ার জন্য এখানে যাব, এখান থেকে আমি এখানে পিআই এ পিয়ানো, ওকে। তো এটাকে জাস্ট আমি এখানে এনে ছেড়ে দিব। তারপরে এখান থেকে চ্যানেল র্যাকে চলে যাব। ধরেন এগুলো কিচ্ছু নাই, ঠিক আছে। আমি প্রথম থেকে কিভাবে কাজ করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে। তো চ্যানেল র্যাক, এটা হচ্ছে চ্যানেল র্যাক। চ্যানেল র্যাক থেকে আমি প্লাস আইকনে ক্লিক দিচ্ছি, এখান থেকে সাইট্রাস, হ্যাঁ এটাকে নিব। প্রিসেট থেকে ওয়ার্ম প্যাড নিব। এবার হচ্ছে এই জায়গায় ক্লিক করে এখান থেকে পিয়ানো রোল, দেন তারপরে এটাকে আমি ক্রস করে দিচ্ছি, এখান থেকে এটাকে চ্যানেল সিলেক্ট করে দিচ্ছি 7, ওকে। তো আমি এটাকে ক্রস করে দেওয়ার পরে আমি এখন আপনাকে যেটা বোঝাবো সেটা হলো মেজর অ্যান্ড মাইনর ফর্মুলা, ঠিক আছে। তো মাইনর ফর্মুলা হচ্ছে on 4 8। on 4 8 তাহলে আমি কি বোঝাচ্ছি এখানে দেখেন। ধরেন আমি সি শার্প মাইনর কর্ড তৈরি করব, সি শার্প মাইনর কর্ড। তাহলে এখানে দেখেন C6 দেওয়া আছে। তো 6 এবং এগুলো হচ্ছে অক্টিভ। তো C6 থেকে C7 পর্যন্ত একটা অক্টিভ, তারপরে C5 থেকে C6 পর্যন্ত একটা অক্টিভ। তো এই অক্টিভের ব্যাপারগুলো হয়তো আপনি একটু পরে বুঝতে পারবেন, কারণ কাজটা যখন দেখা শেষ হবে তারপরে হয়তো বুঝতে পারবেন। ফার্স্ট টাইম আপনি অক্টিভটা হয়তো বুঝতে পারবেন না যে অক্টিভটার কাজ কি। তো এখান থেকে C3 থেকে C4 পর্যন্ত যে সাউন্ডটা হবে এটা একটু মোটা টাইপ, ঠিক আছে। যদি আমি প্রেস করি দেখেন, সাউন্ডটাকে একটু বাড়ায় দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমরা যত উপরে উঠবো তত চিকন হবে। তো সাধারণত আমাদের প্যাডগুলো তৈরি হয়ে থাকে C4 থেকে C5 অক্টিভ এবং C5 থেকে C6 অক্টিভের ভিতরেই প্যাডগুলো তৈরি হয়। প্যাড কর্ড যাই বলেন, এটার ভিতরেই মোটামুটি থাকে আর কি। এর উপরে কোনোদিন মানুষের ভয়েস যায় না, মানে অতটা চিকন কোনোদিন মানুষের ভয়েস হয় না, কারণ এদিকে তেমন একটা যাওয়া লাগে না। এবং এদিকে হচ্ছে C4 থেকে C5 এইটাই বেশি ইউজ হয়। তো আমি এখন হচ্ছে সি শার্প মাইনর কর্ড তৈরি করব। তো সি শার্প মাইনর কর্ড তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে শার্প মানে কি, শার্প দিয়ে আমি কি বোঝাচ্ছি। এটাকে হচ্ছে, এটা হচ্ছে সি, এই নোটসটাকে সি বলা হচ্ছে, এবং এটা যে কালো রিড যেটা আছে এটাকে হচ্ছে শার্প নোট বলা হচ্ছে, মানে সি শার্প নোট। এটা হচ্ছে সি শার্প। এক কথায় কালো যে নোটগুলো আছে এগুলো সবগুলোকে শার্প বলা হয়ে থাকে। তাহলে এটা সি, সি শার্প, এটা হচ্ছে ডি, ডি শার্প, এটা ডি। এখানে যদি আমি প্রেস করে একটা যদি পিস এখানে দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ডি শার্প, সরি ডি দেখাচ্ছে। তার মানে কালোটা হচ্ছে ডি শার্প। যদি এটা আমরা একটা অক্টেভ উপরে তুলে দিই, সরি মানে একটা নোট উপরে তুলে দিলে দেখুন ডি শার্প। এক কথায় ডির সাথে হ্যাশ চিহ্ন উঠলেই আপনি বুঝবেন যে এটা শার্প নোট, ঠিক আছে। সেটা সি শার্প হতে পারে, এফ শার্প হতে পারে, জি শার্প হতে পারে, এরকম হতে পারে। তো আমি এখন সি মাইনর কর্ড তৈরি করব, সি শার্প মাইনর কর্ড। তো সি শার্প মাইনর কর্ড তৈরি করার জন্য প্রথম নোটসটা আমি দিয়ে দেবো হচ্ছে এখানে, এটা হচ্ছে সি শার্প। তাহলে সি শার্পে একটা নোটস দিলাম। এখন এখান থেকে আমি হিসেব করব 1 4 8, ঠিক আছে। 1 2 3 4, তাহলে 4 নাম্বারে আমি একটা এখানে পিস দিয়ে দিচ্ছি, এখানে নোটস দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 4,
5 6 7 8। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো দেখেন, সি শার্প E4 এবং জি শার্প 4। এক কথায় আমাদের এটা যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আপনার অন 4 8। কিভাবে 1 4 8 হলো আবারও আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা, 4 নাম্বারে আমরা একটা দিব এবং হচ্ছে 1 নাম্বারে একটা থাকবে, মানে 1 এ একটা থাকবে এবং 8 নাম্বারে একটা থাকবে, 1 4 8। আচ্ছা, তাহলে আমাদের এখানে তৈরি হয়ে গেল সি শার্প মাইনর কর্ড। ঠিক আছে, সি শার্প মাইনর কর্ড তৈরি হলো। আমরা যদি এটাকে এখন কপি করি, কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরে, হ্যাঁ, এখন আমরা এটাকে যেই নোটসের কর্ড বানাতে চাচ্ছি সেই নোটসে দিলেই সেই নোটসের সেই কর্ড হয়ে যাবে। যেমন এখন ডিতে আমি রাখছি, তার মানে ডি শার্প মাইনর কর্ড এটা। এক কথায় ফর্মুলা একই থাকবে, শুধু নোটসগুলো চেঞ্জ হবে। আশা করি আপনি বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইভাবে আপনি যে কোনো নোটস তৈরি করবেন। ধরেন এরকম একটা ফর্মুলা প্রথমে আপনি তৈরি করে নেবেন, একটা স্ট্রাকচার তৈরি করে নিয়ে যেই নোটসের আপনি কর্ড বানাতে চাচ্ছেন সেই নোটসে এই লাস্টে যেই সবশেষে বা প্রথম বলা যায়, এটা যেটা যেই নোটসের উপরে থাকবে সেই নোটসের হচ্ছে কর্ডস তৈরি হবে। সেটা যদি আমি এটাকে ডিতে রাখি তাহলে হচ্ছে ডি মাইনর, এটা যদি আমি সি শার্পে রাখি তাহলে হচ্ছে সি শার্প মাইনর। এভাবে আমি যেখানে রাখবো সেটারই কর্ড তৈরি হয়ে যাবে। আশা করি কর্ড ফর্মুলাটা আপনি বুঝতে পারছেন। তাহলে ওই যে আমি বলছিলাম যে মেজর এবং মাইনর, তাহলে আমরা তো মাইনর ফর্মুলা দেখলাম, এবার মেজর ফর্মুলা দেখব। ঠিক আছে, তো মেজর ফর্মুলা খুব সহজ। সেটা হচ্ছে শুধুমাত্র আপনি যে মাঝখানে যে নোটসটা আছে এটাকে একটা নোটস উপরে উঠাই দিবেন। তার মানে 1 5 8, 1 2 3 4 5 6 7 8, তার মানে 1 5 8, 1 5 8 দিলেই এটা হবে মেজর কর্ড। মাইনর কর্ড হচ্ছে 1 4 8 এবং মেজর কর্ড 1 5 8। যদি আপনার আমার কথাগুলো একটু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি মানে পিছনের দিকে টেনে দিয়ে আবার দেখবেন। ঠিক আছে, আমি এটাকে আবার কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে আমি এটাকে যখন একটু উপরে উঠাই দেব, দেখেন এটা যদি আমি ডিতে রাখি তাহলে ডি মেজর কর্ড, বুঝতে পারছেন। যদি এটা আমি ডি শার্পে রাখি তাহলে ডি শার্প মেজর কর্ড। এটা যদি আমি ইতে রাখি তাহলে ই মেজর কর্ড। এটা যদি আমি এফে রাখি তাহলে এফ মেজর কর্ড। এক কথায় আপনার এখানে স্ট্রাকচার একই থাকবে, শুধু নোটস চেঞ্জ হবে। যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তাহলে ইনশাল্লাহ লাইভ ক্লাসের ভিতরে প্রশ্ন করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ারলি একটু বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা মেজর অ্যান্ড মাইনর ফর্মুলা বুঝলাম, কিন্তু এগুলোর আবার সাব কর্ড আছে। ঠিক আছে, তো সাব কর্ডের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না, এটার জন্য আমি খুব সহজেই এগুলো তৈরি করে রাখছিলাম, প্রিসেট তৈরি করে রাখছি, রেডিমেড কর্ড। তো রেডিমেড কর্ডগুলো আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনি এখানে কর্ডগুলো তৈরি করতে পারবেন। তো আমি কর্ডের ব্যাপারটা ফার্স্ট টাইম আপনি এতটুকু মাথায় রাখেন যে মেজর অ্যান্ড মাইনর কর্ড এবং সহজ যে রুট কর্ডগুলো যেগুলো থাকে রুট নোট, এটা আপনি একটু জাস্ট প্রথমের দিকে বোঝেন তাহলে হবে। এবং বাকিগুলোর হচ্ছে আমি আপনাকে যে প্রিসেটটা দিব ওই প্রিসেট ইউজ করে করেও আপনি কাজ করতে পারবেন। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি, এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আমি আসি যে এখানে এই যে প্যাড যে তৈরি করেছি, এখানে এটা আমি কিভাবে তৈরি করলাম, কোন দিকটা খেয়াল রেখে আমি এটা তৈরি করলাম, এটা তো বুঝতে হবে তাই না। তো এই যে দেখেন এখানে আমি একটা পিয়ানো রোল ক্রিয়েট করেছি। আশা করা যায় আপনি পিয়ানো রোল ক্রিয়েট করতে পারেন, এটা আমি আপনাকে লাইভে শিখিয়েছি। ঠিক আছে, তো পিয়ানো রোল ক্রিয়েট করার পরে এই পিয়ানো রোলের ভিতরে দেখেন যে নোটসগুলো আছে, আমি যদি ফার্স্টের দিকে যাই, হ্যাঁ, তো এখান থেকে আমি যেটা করেছি এই ডি শার্প যেই কর্ডটা আছে, সরি D4 যে কর্ডটা আছে, এই যে D4, এই D4 কর্ডটা মানে নোটস, এটা কিন্তু কর্ড না, কয়েকটা হচ্ছে নোটের সমন্বয়ে একটা কর্ড তৈরি হয়। তো বারবার আমি কর্ড বলে ফেলতেছি, এটা হচ্ছে একটা নোটস। তাহলে নোটসটা আমি একদম শেষ পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি, ডি শার্পটা। তারপরে যে নোটসগুলো আছে এগুলো কিভাবে সাজিয়েছি একটু স্ট্রাকচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে খুব সোজা এখানে, ও সরি, এখানে আসে, একটু জুম ইন করে নিচ্ছে এখানে।
এই ডিটাকে এভাবে ধরে একদম বরাবর শেষ করে দেব। এটা যত বড় থাকবে তত বড় আমরা করে নিতে পারি। তারপরে আমি যে কাজটা করেছি এখানে সেটি হলো এই যে একসঙ্গে যে বড় বড় পিসগুলো আছে এগুলো মূলত পিস। এই পিসগুলোকে আমি এভাবে সাজিয়েছি, এইভাবে সাজিয়েছি, এগুলোকে আউট করে দিয়েছি এখান থেকে। দেখেন এখানে আহামরি এমন কোনো ফর্মুলা নাই যে আপনাকে ওইভাবেই দিতে হবে, এমনটা কোনো কিছু না। তো মোটামুটি ব্যাকগ্রাউন্ডে একটু মানে যে নোটসগুলো একদম তলে পড়ে থাকে, মানে পিসগুলো একদম নিচু থাকে, যেমন সা, এই যে সার সাথে যে নোটসটা মিলে যাচ্ছে, যে পিসটা আপনার ভোকাল পিস মিলে যাচ্ছে, এটা কিন্তু একদম গানের নিচে পড়ে থাকে। তো এই নোটসটাকেই জাস্ট একটু মানে অ্যাম্পলিফাই এবং কোয়ালিফাই করার জন্য এই কাজটা এখানে করা হয়। তো এইভাবে আপনি চাইলে এগুলোকে গ্রাফ করে নিতে পারেন। তো আমি এটাকে একটু দিচ্ছি ওপেন করে, এখানে দেখেন আমি কিভাবে এটাকে সাজিয়েছি। এবং সেম কাজটা আপনি একটু পিসি অথবা ল্যাপটপটা আটকায় রাখবেন, অথবা আপনার ফোন দিয়ে একটা ছবি উঠায় নেবেন, নিয়ে একটু বুঝবেন যে আমি এখানে কোন কোন নোটসগুলো এখানে দিয়েছি। সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে সেটা হলো আপনি সবসময় লক্ষ্য করবেন যে এখানে বড় বড় পিস কোনগুলা, এগুলো কিন্তু একটা একটা করে পিস বলা হচ্ছে, এগুলোকে পিস বলা হচ্ছে, নোটস অথবা পিস। ভোকালে যদি বলি আমরা ভোকাল পিস বলি, এবং পিয়ানোর ভাষায় যদি বলি তাহলে এটাকে নোটস বলতেছি। ঠিক আছে? তো আমি এখান থেকে শুধুমাত্র বড় বড় নোটসগুলো রেখে, মানে পিসগুলো রেখে বাকিগুলোকে আউট করে দিয়েছি। যেমন এই নোটসগুলো আমি এভাবে রাখছি, পিসগুলো এইভাবে রেখে এগুলোকে আউট করে দিয়েছি। মানে আপনার মাউসটাকে যে নোটসটা, যে পিসটা আপনি আউট করতে যাচ্ছেন, হাইড করতে যাচ্ছেন, সেটার উপরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক দিলেই আপনার ওইটা চলে যাবে। ঠিক আছে? এইভাবে আমি গ্রাফ করে নিয়েছি পুরোটা। এই যে এখানে খুব সহজে কয়েকটা নোটস মাত্র এখানে দিয়েছি। তো আপনিও এইভাবে প্রথমে পিয়ানো রোল ক্রিয়েট করবেন, এবং পিয়ানো রোলটাকে নিয়ে আবার এখানে একদম শেষের যে রুট নোটস যেটা আছে সেটাকে রেখে আপনি এখানে ওই স্ট্রাকচারটা ফলো করে এখানে সাজাবেন। ঠিক আছে? তো এরপরও যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ লাইভে আমাকে প্রশ্ন করবেন, আমি এই বিষয়টা আপনাকে আরও ক্লিয়ারলি বিস্তারিত আলোচনা করে বোঝাবো। তো ফার্স্ট টাইম আপনি যাতে আমাকে লাইভে কিছু প্রশ্ন করতে পারেন এজন্য মূলত ভিডিওটি এভাবে আপনাকে দেওয়া। তো এখানে তো আমি একটা ভুল কাজ করে ফেললাম যে এই নোটসের ভিতরে ডিটাকে একদম এতদূর পর্যন্ত দিয়েছি। আচ্ছা, আমি এটাকে প্রথমের দিকে নিয়ে আসি। এরকম থাক।